এইরকম একটা দিন আমরা এত তাড়াতাড়ি দেখব, এটা কি আমরা স্বপ্নেও ভেবেছিলাম? এটা কি কোনোদিন ঘুমিয়েও স্বপ্ন দেখেছিলাম? আমি কিন্তু দেখি নাই। বাট এত তাড়াতাড়ি নেবে এইটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবি নাই। কালকে এক বিস্ফোরক রিপোর্ট এসেছে। 11 বছর পর এই ধরনের বিস্ফোরক রিপোর্টকে সামনে আনার পর আন্তর্জাতিক স্তর রীতিমতো অবাক। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফারফা হয়ে গেছে। প্রফেসর ইউনূস চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন। ঘটনা যা ঘটার ঘটে গিয়েছে, কিন্তু প্রফেসর ইউনূস সমাধান যা দেয়ার দিয়ে দিয়েছে। তাহলে রাজনীতির চূড়ান্ত সমাধান দফারফাটা কি? 54 বছর পর এই জাতি বাসে চড়ে নাই, জাহাজে চড়ছে। জাহাজে এই জাহাজ একটা বন্দর থেকে ছাড়ছে। জুলাই গণ অভ্যুত্থানের 5ই আগস্টে এই জাহাজ কিন্তু ছাড়া হয়ে গেছে। আবার যেন কোনো স্বৈরার শাসক তৈরি না হইতে পারে সেটারই তো রোড ম্যাপ আগে দিতে হবে। ওইটাই হবে নির্বাচনের রোড ম্যাপ। একটি অজানা দুঃসংবাদ দিচ্ছি। অজানা দুঃসংবাদ সবার জন্য নয়, এটা তারেক রহমানের জন্য এবং বিএনপির জন্য। আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। সারা বাংলাদেশ তারের মতন সোজা হবে। সেনাবাহিনীর এই সিদ্ধান্ত এটা ডক্টর ইউনূস সরকারের জন্য প্রশংসা কুড়াবে। সেনাবাহিনীর এমন কঠোর অবস্থান আমরা দেখিনি। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কিভাবে ঘটেছে তারও এখন বর্ণনা পাওয়া যাচ্ছে। কোন কৌশলে কোন পদ্ধতিতে একটা সফল অপারেশন করা হয়েছে, অর্থাৎ একেবারে ট্রাকে করে কাঠের বাক্সের মধ্যে ঢুকানো হয়। আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন, ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আপনি একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে এইরকম একটা দিন আমরা এত তাড়াতাড়ি দেখব, এটা কি আমরা স্বপ্নেও ভেবেছিলাম? আমরা কি কোনোদিন ঘুমিয়েও স্বপ্ন দেখেছিলাম যে শেখ হাসিনার তৈরি করা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তাকে এবং তার দলের প্রভাবশালী নেতা এবং মন্ত্রীদের বা প্রশাসনের আমলাদের বিচার করা হবে? এটা কি কোনোদিন ঘুমিয়েও স্বপ্ন দেখেছিলাম? আমি কিন্তু দেখি নাই। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করতাম যে এদের একদিন বিচার হবে, এদের ক্ষমতা একদিন যাবে, এরা একদিন বিদায় নেবে। বাট এত তাড়াতাড়ি নেবে এইটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবি নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্ল্যান আছে। সেই প্ল্যানটা আসলে কি আপনারা লক্ষ্য করুন যে গত জুলাই আগস্টের বিপ্লবে যারা বন্দুকের নলের মুখে বুক পেতে দিয়েছিলেন, এর মধ্যে কয়জনই বা ইসলামপন্থী মাদ্রাসা পড়ুয়া ছাত্র বা শিক্ষক ছিলেন? কিন্তু আল্লাহ তাআলার প্ল্যান যে তুমি যাদেরকে ইসলাম বিদ্বেষী বানাচ্ছ, তুমি যাদেরকে ইসলাম শিক্ষা থেকে দূরে রাখছো, তোমার ক্ষমতাকে কক্ষিগত করার জন্য, তোমার ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য আমি তাদেরকে দিয়েই তোমাকে হটাবো। বাস্তবে কিন্তু তাই হয়েছে। যারা জিহাদের সংজ্ঞা জানে না, জিহাদ কি জিনিস, যারা শহীদের সংজ্ঞা জানে না, শহীদ হলে আসলে কি পুরস্কার পাওয়া যায়, এই সম্পর্কে তাদের কোনো ন্যূনতম ধারণাও নেই, সেই তারাই শেখ হাসিনাকে হটানোর আন্দোলনে শেখ হাসিনার বানানো সেই সন্ত্রাসী পুলিশ বাহিনীর বন্দুকের নলের মুখে নিজেদের বুকটাকে পেতে দিয়েছে। সেই স্বৈরাচার হাসিনার বানানো ট্রাইব্যুনাল, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালেই আজকে তার এবং তার দলের মন্ত্রী, তার দলের বড় বড় নেতাদের বিচার হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো এই বিচারটা যাতে কোনো রকম কোনো সন্দেহযুক্ত না হয়। মানে গত তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে বিচারটা হয়েছে, এই বিচার যে প্রশ্নবিদ্ধ ছিল, সারা দুনিয়ায় এই বিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই বিচারটা যে সঠিক ছিল না সে ব্যাপারে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা একের পর এক বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করেছে এবং সারা বিশ্বব্যাপী এই বিচার ব্যবস্থার উপরে সকলেই এক ধরনের অনাস্থা জ্ঞাপন করেছেন। তো এখন যে বিচারটা করা হচ্ছে শেখ হাসিনা এবং তার দলের শীর্ষস্থানীয় প্রভাবশালী মন্ত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালানোর কারণে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধের কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। এই বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এই বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, এই জন্য এই বিচারটা ট্রায়াল হচ্ছে ক্যামেরা ট্রায়াল, অর্থাৎ সকল মিডিয়া সেখানে ক্যামেরা তাক করে রেখেছে এবং সারা বিশ্ব দেখছে যে বিচারটা সঠিক হচ্ছে কিনা। সেখানে এজলাসে বিচারক বসে আছে এবং যে যে অপরাধ সংগঠিত হয়েছিল সেই সমস্ত অপরাধের বর্ণনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি চিফ প্রসিকিউটর, যিনি তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের জামাত ইসলামের যারা আসামি ছিলেন তাদের একজন আইনজীবী হিসাবে লড়েছিলেন, তার একটা অবদান রয়েছে। তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার যে অবিচার ছিল, ন্যায়ভ্রষ্ট ছিল, সেটি তার সেই আইন অঙ্গনে তার সেই দক্ষতা উপস্থাপনের মাধ্যমেই কিন্তু সারা দুনিয়ায়
এই বিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আজকে, যাতে তিনি আজকে চিফ প্রসিকিউটর, যাতে এই বিচার ব্যবস্থা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে, এই জন্যই তিনি আজকে সারা মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে আদালতে, বর্তমান বিচার কার্য যাতে প্রশ্নবিদ্ধ না হয়। এই জন্য এটাই বোধহয় বাংলাদেশে প্রথম যে ক্যামেরা ট্রায়াল হচ্ছে, একেবারে সকল মিডিয়া এই বিচার কার্য সারা বিশ্বব্যাপী সম্প্রচার করছে, সবাই দেখুক যে আসলেই বিচারটা সঠিক হচ্ছে কিনা। আমি মনে করি বাংলাদেশে এই বিচারটা যেভাবে করা হচ্ছে, আমাদের দেশের দুর্বৃত্ত রাজনীতিবিদ যারা আছেন, অতীতে যারা ছিলেন, যাদের বিচার এখন হচ্ছে, লুটপাট করার কারণে, মানবতা বিরোধী অপরাধ করার কারণে এখন হচ্ছে, বর্তমানেও যে সমস্ত রাজনীতিবিদেরা লুটপাটের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, টেন্ডারবাজির সাথে জড়িত, টেম্পু স্ট্যান্ড দখলের সাথে জড়িত, বাস স্ট্যান্ড দখলের সাথে জড়িত, বিভিন্ন সরকারি অনুদান আত্মসাতের সাথে জড়িত, বিভিন্ন লুটপাটের সাথে টাকা পাচারের সাথে জড়িত যে সমস্ত রাজনীতিবিদ, যে দলেরই হোক, তাদেরও ঠিক এভাবেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচার করা উচিত, যাতে কোনো রাজনৈতিক নেতা ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস না দেখায়। আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। সেনাবাহিনীকে নিয়ে নানান ষড়যন্ত্র, কুপরিকল্পনা, অনেক কিছুই অপপ্রচার চলছে, বাট দিন শেষে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে সেনাবাহিনীতে শতভাগ আস্থা আমার যেমন রয়েছে, আমি বিশ্বাস করি একটা বড় অংশের মানুষেরই কিন্তু সেনাবাহিনীর প্রতি আস্থা রয়েছে। তো এই আস্থা অনাস্থার জায়গা থেকে গতকালকে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে একটা ঘোষণা আসছে। সেই ঘোষণাটাতে আমি মনে করি এবার সারা বাংলাদেশ তারের মতন সোজা হবে। কারণ সারা বাংলাদেশে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে যেই ঝামেলাটাতে সরকার বিতর্কিত হচ্ছে, এটা কিন্তু সরকার যে প্রশংসিত হচ্ছে তা না, কোন একটা গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধার করতে পারতেছে, বাট বিতর্কের দায়টা সরকারের কাঁধেই পড়তেছে। আমি মনে করি সেনাবাহিনীর এই সিদ্ধান্ত এটা ডক্টর ইউনূস সরকারের জন্য প্রশংসা কুড়াবে। যদি কেউ অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তার বিরুদ্ধে আইনের শাসনকে প্রয়োগ বা প্রতিষ্ঠা করাই সুশাসনের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে ব্যক্তিগত ধান্দায়, স্বার্থে, লুটপাট, অনেক কিছুর কারণে এক ধরনের মব সৃষ্টি করা হয়েছে গেল 9 থেকে 10 মাসে, যেটাতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ডক্টর ইউনূসের সরকার। কেউ কেউ এমনও বলেন এটা মবের সরকার। তবে এবার মব বন্ধ হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে, কারণ এর আগে সেনাবাহিনীর এমন কঠোর অবস্থান আমরা দেখিনি। যদিও সর্বশেষ বক্তব্যে সেনাপ্রধান বলছিলেন এই দেশ আর মব চলবে না। তো এই ঘটনার পরপর জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন জিএম কাদের বাড়ির ঘটনার পরপর এনসিপি, বিএনপির নেতাকর্মী সহ অনেককে ডেকেছিলেন আমাদের 72 পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। জাতীয় পার্টির নেতার এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি, এনসিসি নেতাদের সাথে রংপুর স্টেডিয়ামে অস্থায়ী সেনা ক্যাম্পে তিনি ঘোষণা দিয়েছেন যে আপনার রাজনীতি বা মবের নামে দেশে নাশকতা আর কোনো সুযোগ নেই, বা মব তৈরিরও কোনো ধরনের কোনো সুযোগ নেই। আর আপনার তিনি বলছেন যে আমরা আনন্দিত, এনসিপি এবং বিএনপির প্রতিনিধিরা স্বপ্রান্বিত হয়ে এখানে এসেছিলেন। তাদের যে সকল কর্মী আবেগী হয়ে হোক বা যে কোনো কারণে হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল, কিছু কর্মকাণ্ড করেছিল, আমরা তাদেরকে চিহ্নিত করেছি, আর তারা এই জন্য সরিও বলছে। আর যেহেতু সরি বলছে সেই কারণে তাদেরকে আপাতত এখানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে। তবে এরপরে যদি কেউ ভ্যান্ডালিজম, ভাঙচুর, কোনো কিছু নষ্ট করা, কোনো মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা বা এসব কর্মকাণ্ড শুধু রংপুরে নয়, সারা বাংলাদেশে কোথাও করার সুযোগ পাবে না, এটা সেনাবাহিনীর ওয়াদা। এবং তিনি বলছেন যে তখনই আমাকে কঠোর পাবেন বা সেনাবাহিনীকে কঠোর পাবেন যখন আপনি নিয়ম ভাঙবেন। তো সেটা যেন আমাকে করতে না হয়, সেনাবাহিনীকে করতে না হয়। আমরা চাই জনগণের সাথে হাসি মুখে থাকতে। আর এই বিষয়গুলো নিয়ে সরকারের অবস্থান বা সেনাবাহিনীর অবস্থান খুবই সুনির্দিষ্ট। তা আমি মনে করি এই বার্তা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক। আমি মনে করি যে কারো ব্যক্তিগত প্রপার্টি বা বাড়িঘরে আজকে আপনি সুযোগ পেয়ে, মমতাজ গ্রেপ্তার হয়েছে, তার বাড়িঘর আপনি বুলডোজার দিয়ে গুড়াই দিচ্ছেন, কারা করছেন, কেন করছেন, এই প্যানেলগুলো খুলে কই নিয়ে বেচা খাইছেন, কারা এগুলোকে দখল করছে, সেখানে নানান ধরনের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে, কারা? সরকার তো না, তাহলে কিন্তু বদনাম তো সরকারের। বদনাম হচ্ছে সেনাবাহিনীর, মাঠে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনীর বদনাম হচ্ছে। সো যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে থাকে, অভিযুক্ত হয়ে থাকে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আর সেনাবাহিনী প্রত্যেক এলাকায় নিজস্ব নাম্বার দিয়েছে, যে কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটলে আপনি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে পারেন, নিরাপত্তা নিতে পারেন। সেই আলোচিত ওসি প্রদীপ কুমার দাস এবং মোহাম্মদ লিয়াকত আলী, তাদের মৃত্যুদণ্ডের যে আদেশ নিম্ন আদালত দিয়েছিল সেটি বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া অপর 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল 2020 সালের 31শে জুলাই, সেই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়েছিল। খুবই আলোচিত একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু একটা বিচার সংঘটিত হলো না, অনেক ঘটনা উন্মোচিত হলো। সেই সময় পুলিশকে যে একটা মাফিয়া বাহিনীতে রূপান্তর করা হয়েছিল এবং থানায় থানায় ওসিরা যে সেই মাফিয়া বাহিনীকে নেতৃত্ব দিত, সেই ঘটনাও প্রকাশিত হলো। গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল থানায় সবই শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট ওসিদেরকে পোস্টিং করা হতো, যাদের কাজ ছিল তারা
নির্বিচারে হত্যাকাণ্ড সংঘটিত করবে, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য প্রতিপক্ষকে গুম করবে, খুন করবে এবং অর্থবিত্তের জন্য ব্যবসায়ী বা অন্যান্য যারা প্রভাবশালী তাদেরকে জিম্মি করবে, টাকা আদায় করবে এবং প্রয়োজনে তাদেরকে গুলি করবে। এই ব্যাপারে তাদের অবাধ লাইসেন্স দেওয়া হয়েছিল। ঠিক তেমনই কক্সবাজার সেই ওসি প্রদীপ কুমার, তাকে সেই লাইসেন্সটা দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত এক নির্মম পরিণতি, যে ঘটনাক্রমে নির্বিচার সেই হত্যাকাণ্ডের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। মেজর সিনা, তাকেও গুলি করে হত্যা করা হয়েছিল সেই তল্লাশি চৌকিতে। তাদের শঙ্কা ছিল যে এই ভদ্রলোক হয়তো সেখানে যে মাদক চোরাচালান বা অবৈধ নানা খবরাখবর বের করে ফেলবে, সুতরাং তাকে কৌশলে সেখানে হত্যা করা হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ শাসনের একটি চিত্রও ফুটে ওঠে, যে ওই সময় যে গুরুত্বপূর্ণ যে থানাগুলোতে একেবারে সীমান্ত এলাকার যে সমস্ত মাদক এবং অবৈধ অস্ত্র আমদানি হতো, মানে আনা নেওয়া হতো, সেই ব্যবসাগুলো যারা নিয়ন্ত্রণ করতো তাদেরকে রক্ষা করা এবং তাদের মাধ্যমে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া, এই কাজগুলো করা হতো এবং কোটি কোটি টাকার এই সমস্ত কারবার যুক্ত ছিল। আওয়ামী লীগের ক্ষমতাসীনরা সেই সময়ের যারা প্রভাবশালী তারা যুক্ত ছিল, তাদেরই প্রতিনিধি ছিল ওসি প্রদীপ। শেষ পর্যন্ত এমন একটি জায়গায় আঘাত করে ওসি প্রদীপ, দুর্ঘটনাবশত সেই ঘটনা উন্মোচিত হয়, পরে সব কিছু প্রকাশিত হয়। তো এই ঘটনা পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সঞ্চারিত হয় দেশে বিদেশে। তার পরিণতিতে 2021 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা দেয় র্যাব এবং 7 ঊর্ধ্বতন কর্মকর্তার উপর। এটি ছিল আলোচিত এবং মোড় ঘোরানো। এরপর থেকে মৃত্যুদণ্ড বা মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা কমে আসে, কিন্তু অবৈধ শাসনের ভিত্তিটা নাড়িয়ে দিয়েছিল প্রথমে মেজর সিনা এবং তার ধারাবাহিকতায় মার্কিন নিষেধাজ্ঞা। তারপর ক্ষমতার পট পরিবর্তন, একটা অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে সেই ক্ষমতার পট পরিবর্তনটা আরও ত্বরান্বিত হয় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। তো সূত্রপাত বলা যায় যে শেখ হাসিনার শাসনকে একেবারে ভেতর থেকে চরমভাবে ধাক্কা দেয় এই মেজর সিনা হত্যাকাণ্ডের পর। তারপরেই মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে চারিদিকে রব ওঠে এবং সেই রবটা শেখ হাসিনার শাসন অবসানের রবে পরিণত হয়, যেটা জুলাই আগস্টের সেই ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা সম্পন্ন হয়। তো মেজর সিনহার সেই 2021 সালের জুলাই মাস থেকে শুরু করে আরেক জুলাইতে এসে 2024-এর জুলাইতে এসে শেষ হয়। এই সময়ের মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা, এই সময়ের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা, এই সময়ের মধ্যে আমিরামি নির্বাচন, এই সবের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের শাসনের একটা চূড়ান্ত অবসান বা পরিণতির দিকে ধাবিত হয় খুব দ্রুত বেগে। অর্থাৎ 15 বছর ধরে যেই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, সেটা খুবই ত্বরান্বিত হয় মেজর সিনা হত্যাকাণ্ডের পর 2020 সালে এবং 2021 সালে এবং তারপরে 24 এসে সেটা শেষ হয়। দর্শক, একটি অজানা দুঃসংবাদ দিচ্ছি। অজানা দুঃসংবাদ সবার জন্য নয়, এটা তারেক রহমানের জন্য এবং বিএনপির জন্য। প্রিয় দর্শক, আমরা জানতাম যে তারেক রহমানের সকল মামলায় মুক্ত হয়েছেন, তিনি কেন দেশে যাচ্ছেন না? এই প্রশ্নটা আমি নিজেও করলাম কয়েকদিন আগে, কিন্তু আজকে জানতে পারলাম যে গ্রেনেড হামলা যে মামলাটা ওনার নামে আছে, সেই মামলার আপিল করার জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখন সরকার আপিল করবে গ্রেনেড হামলা মামলার, আর সেখানে তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ বেশ কিছু মানুষ আসামি আছেন এবং তারা এখন নতুন করে এই মামলার মোকাবেলা করতে হবে। স্পেশালি তারেক রহমান যে নির্বাচনের আগে বাংলাদেশে যাবেন, সেই রাস্তাটা আজকে বন্ধ হয়ে গিয়েছে। এই রাস্তাটা বন্ধ করার পিছনে কি ডক্টর ইউনূসের কোনো হাত আছে, নাকি পরিকল্পিতভাবে করা হয়েছে? বলা যাবে বিভিন্ন ভাবে কথাটা, কিন্তু আমরা নিজেরাও জানতাম না যে এই মামলাটা আপিল করবে সরকার এবং আপিল করার সুযোগ আছে তারেক রহমানকে। আবার এই আপিলের মুখোমুখি হতে হবে, আর এই আপিল শুনানি কতদিন আর কত বছরে শেষ হবে সেটাও তো বলা খুবই মুশকিল আমাদের জন্য। যারা আইনঙ্গনে আছেন, আইনজীবী আছেন, বিএনপির যারা বিচারপতি আছেন, তারা হয়তো বা আন্দাজ করতে পারবেন যেটা কতদিনে শেষ করা সম্ভব। আমরা যেরকম কুইক নির্বাচন চাচ্ছি, ডিসেম্বরের ভিতরে বিএনপি নির্বাচন চাচ্ছে, আর এই আপিল যদি তারেক রহমান সাহেবের চলতে থাকে আরো 1 বছর বা 1.5 বছর বা 2 বছর, তাহলে এই আপিল শেষ না করে কি তারেক রহমান দেশে যাবেন? আর যদি দেশে যাইতেন তাহলে কিন্তু গত 10 মাস আগেই উনি দেশে চলে যেতেন। আমরা যেটা আভ্যন্তরীণ বিষয় জানতাম না, সেই বিষয়টা তারেক রহমান নিজে জানেন। উনার মামলার বিষয়টা, উনার অবস্থানটা উনি জানেন বলেই উনি বাংলাদেশে যাননি এতদিন, আর আগামীতেও উনি যে যাবেন তার একটি কোনো নির্দিষ্ট তারিখ আর বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে বলা সম্ভব নয়। প্রিয় দর্শক, এই মামলাটা এখন উনি এই মামলায় কিন্তু একেবারে সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত। এখন শাস্তি প্রাপ্তটা যদি এটা পরের ইয়েতে বহাল থাকে, যে আপিলে যদি এটা বহাল থাকে, মানে আপিল যদি এটাকে মানে হাইকোর্টের যে রায়টা হয়েছে এটাকে যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নো বলে দেয়,
তখন কিন্তু মানে একেবারে লেজে গোবরে মিশে যাবে বিএনপি। তো এখন কেন তারেক রহমানের বিষয়টা হঠাৎ করে আসলো সুপ্রিম কোর্টে, এটা 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 তাদের নিয়মতান্ত্রিক সিস্টেমেই এসেছে। আমার আপনার কাছে হঠাৎ মনে হচ্ছে যেহেতু আমরা আইন কানুন নিয়ে কাজ করি না, সেই কারণে আইনের ধারাতে, আইনের নিয়মে, আইনের গতিতেই এই বিষয়টা হয়েছে। এতদিন যে বিএনপির নেতারা লাফালাফি করেছে বেশি বেশি করে, এই লাফালাফির প্রতি উত্তর ডক্টর ইউনূসের এটা কি ইউনূস করেছেন নাকি বাংলাদেশ সুপ্রিম কোর্ট করেছে? এর মধ্যে কিন্তু একটি ঘটনা ঘটেছে, যেদিন জনাব আমাদের প্রধান বিচারপতি গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করেন, সেদিনটাই কিন্তু একটা জল্পনা কল্পনা উঠেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মনে হয় পদত্যাগ করবেন প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করলেন নাকি আরো উনি শক্ত ধীর অবস্থান অর্জন করলেন, এই বিষয়টা আজকে এসে আমার এই ভিডিও দেখার পরে আপনারা হয়তোবা রিয়েলিটিটা বুঝতে পারবেন। আপনারা জ্ঞানী বুদ্ধিমান মানুষ। সাম্প্রতিক সময় আমরা খেয়াল করছি জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, এই ধরনের একটা আওয়াজ তোলা হচ্ছে বিশেষত এনসিপির পক্ষ থেকে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া হয়েছিল, সেই একই ধরনের কর্মসূচি যদি আবারও দেওয়া হয় জাতীয় পার্টি নিষিদ্ধকরণের কারণে বা উদ্দেশ্যে, সেখানে আগের বার যেমন জামায়াত ইনফর্মালি ছিল, এখানেও জামায়াত থাকবে। সে কারণে আমি মনে করি জামায়াত আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে চেষ্টা বা চিন্তা, তার সাথে খুব অ্যাক্টিভলি থাকবে। এবং বরাবরের মতো আগের বারও যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কিছু ইসলামী সংগঠন, সেটা রাজনৈতিক দল এবং অনেক ক্ষেত্রে অরাজনৈতিক ইসলামী সংগঠন, তারাও একত্র হয়েছিলেন, তারাও হতে পারেন। আমি মনে করি বা আমি বিশ্বাস করি, আসলে আমি বলছি না এটা যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির প্রতি মানুষের ক্ষোভ বা ক্ষুব্ধতা নেই। আওয়ামী লীগ বাংলাদেশে যা যা করেছে সেগুলোর ভিত্তিতে, বিশেষ করে তার সন্ত্রাসী কার্যকলাপ বা তার মানবতা বিরোধী অপরাধ করেছে সংগঠন হিসেবে, সেগুলো প্রত্যেকটাই বিচার্য বিষয়, বিচার করা যায়, সেটার ভিত্তিতে নিষিদ্ধ করা যেতেও পারে। যদিও কেউ কেউ জার্মানিতে নাৎসি পার্টি নিষিদ্ধ হওয়ার সাথে তুলনা করে, এই তুলনাটা একেবারেই ভুল। ফ্যাসিবাদী দল হলেই নিষিদ্ধ করা যাবে আর নিষিদ্ধ হয়ে যাবে, নট নেসেসারিলি। এটা আরেক আলোচনা, আরেক ডিবেট, সেটা আরেকদিন করবো। কিন্তু যে কথাটা বলতে চাইছি সেটা হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা রাজনৈতিক হিসাব নিকেশ কাজ করছে বলে আমি মনে করি। এবং সেই ভিত্তিতেই মনে করি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য একটা চূড়ান্ত মুভমেন্ট শুরু হবে, যেটা খানিকটা জনাব জিএম কাদেরের বাড়িতে হামলা দিয়ে শুরু হয়েছে। এর আগেও আমাদের নিশ্চয়ই মনে আছে ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছিল। আমি আবারও বলছি জাতীয় পার্টির প্রতি ক্ষুব্ধতা থাকার কারণ আছে মানুষের, কারণ এটা ট্রু, সেটা যে প্রেক্ষাপটেই হোক, যেভাবেই হোক না কেন, জাতীয় পার্টি 14, 18, 24 এই যে নির্বাচনগুলো শেখ হাসিনা করতে পারলেন, আমরা যদি এভাবে চিন্তা করি, যদি জাতীয় পার্টি না থাকতো, বিএনপি জামায়াতের মতো দলগুলো না থাকার পরও এইটুকুও তাকে একটা লাইফলাইন দিয়েছে। এবং এটা যে লাইফলাইনের প্রশ্ন, তার প্রমাণ হলো 2014 সালে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে আসেন এবং এরশাদকে চাপ দিয়েছিলেন। আমাদের এই ঘটনাগুলো নিশ্চয়ই মনে আছে। সো জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া খানিকটা, যদিও প্রধান বিরোধী দল না গেলে নির্বাচন ক্রেডিবল হয় না, কিন্তু খানিকটা হলেও ক্রেডিবিলিটি দেওয়ার চেষ্টা হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে। খুব থাকতে পারে, কিন্তু হিসাবটাও না, একটা খুব গূঢ় হিসেব আছে বলে আমি মনে করি। আমরা খেয়াল করছি নির্বাচন নিয়ে, নির্বাচনের ডেট নিয়ে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপির সাথে, মূলত এনসিপি খুব প্রকাশ্যে তারা নানান কিছু বলেন যে আমরা ডেট নিয়ে আমাদের সমস্যা নাই, আমরা নির্বাচন চাই না, তা না। তারা যদি কিন্তু দিয়ে যেভাবে বলেন তাই আবার বলার চেষ্টা করছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বরে কোনোভাবেই নির্বাচন চান না তারা, পারলে এটা জুনে নিয়ে যাওয়া। আমি এভাবে বলতে প্রস্তুত আছি, তারা যদি সত্যিকার অর্থে শুধু পলিটিক্যাল কারণে তারা একটু বেশি সময় পেলে আরেকটু গুছিয়ে উঠবেন, এই হিসাবের কারণে সময় বাড়াতে চান, আই এম ফাইন উইথ দ্যাট। এরপর সেটা কোথায় দাঁড়াবে সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আমি সন্দেহ করি এনসিপি কিছু লোকজনের এই সরকারকে অনির্দিষ্ট সময় টেনে নিয়ে যাওয়া, সম্ভব হলে 5 বছর টেনে নিয়ে যাওয়া, সেই খেলার পার্ট বলে আমি মনে করি। সো এটাই আমার কাছে অ্যালার্মিং জায়গা। তারা যদি রাজনীতি করতো, তারা যদি নির্বাচনের কারণে এসব করতে, এটা ভালো হতে পারতো। যেও কেউ দ্বিমত করতে পারেন, আমি সেই আলোচনা এখন ঢুকছি না। কিন্তু ওই যে বললাম যে এখন নির্বাচনের ডেট নিয়ে, বিশেষ করে ডিসেম্বর বা আমি মনে করি যদি রমজানের আগেও নির্বাচনের ডেটটা পড়ে, এটাও বিএনপি শেষ পর্যন্ত মেনে নেবে। কিন্তু ওই পর্যন্ত সেটা করাতে পারবে কিনা, সেই ক্ষেত্রে যদি না হয়, আমরা খেয়াল করেছি পত্রিকায় যে তারা সম্ভবত জুন মাসটাই আর অপেক্ষা করবেন, যদি এর মধ্যে একটা ক্লিয়ার রোড ম্যাপ সরকার না দেয় অন্তত মাসের, সেই ক্ষেত্রে সম্ভবত তারা জুলাইয়ে মুভমেন্টে রাস্তায় নামবেন নির্বাচনের দাবিতে। তো কি দাঁড়াবে তাহলে? সরকার তো চাপের মধ্যে পড়লো। আমি একটার কথা আগে বলেছি, সরকার সম্ভবত যদি তারা মনে করে তারা আসলে নির্বাচন দেবে না, তারা একটা তফসিল ঘোষণা করবে এবং একই সাথে এনসিপিকেও মাঠে নামিয়ে দেবে বা এনসিপি নিজে মাঠে নেমে যাবে এই তফসিল উইথড্র করার জন্য। যেমন তারা মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা করবেন না বলার পরও নেমে চাপ দিয়ে এটা করিয়েছেন বলে অ্যাপারেন্টলি মনে হয়, একই কাজ তারা আবার করতে পারেন। কিন্তু তাতেও যদি সফল না হন তাহলে কি করতে পারেন? আমরা এখানেই আসলে ট্রিকটা। এই মুহূর্তে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না। আওয়ামী লীগের লোকজন আইদার অন্য কোনো দলে যেতে হবে অথবা তাদেরকে স্বতন্ত্র হিসাবে ভোট করতে হবে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যদি জাতীয় পার্টি থাকে, জাতীয় পার্টির হয়ে তারা নির্বাচন করতে পারবেন। অনেকেই তার মার্কা নিয়ে নির্বাচন করবেন, এটাও সম্ভাবনা আছে। বা এখনও জাতীয় পার্টির খানিকটা শক্তি আছে। জাতীয় পার্টি একসময় যে জায়গায় ছিল, এমনকি সবচেয়ে খারাপ পরিস্থিতি আমরা যদি বলি সেটা হচ্ছে এরশাদ পতনের পর, সেই সময় জাতীয় পার্টি 30-এর বেশি সিট পেয়েছিল, এরশাদ নিজে 5টা সিটে জিতেছেন। সব কিছু পকেটে জাতীয় পার্টির যে অবস্থা ছিল, সেটা তারা যদি জাস্ট তৃতীয় শ্রেণীর একটা সুবিধাবাদী লোকজনের
গ্রুপে বা গ্যাংয়ে পরিণত না হতো, তাহলে এই পার্টিটা খানিকটা ফ্যাক্টর হিসেবে থেকে যেতে পারতো। জাতীয় পার্টি এখন সেরকম কিছু না। তারপরও আমি ওই যে বলছি, ধরুন অন্তত এনসিপির চাইতে তো ফার বেটার জনগণের ভিত্তি তাদের কাছে আছে বলে আমার অন্তত প্রাথমিকভাবে মনে হয়, আগামী নির্বাচনের আগ পর্যন্ত যদি আমরা হিসাব করি। কিন্তু তার চেয়ে জরুরি কথা, জাতীয় পার্টিতে কিন্তু আওয়ামী লীগের লোকজন গিয়ে যদি নির্বাচন করে তার প্রতীক নিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। এখন আমরা খেয়াল করি, বিএনপি ডিসেম্বরের জন্য তীব্র চাপ তৈরি করলো এবং আন্দোলন করেও সেই পরিস্থিতি বা আন্দোলন তৎপরতা জমাতে পারলো না। তখন কি হতে পারে এই জায়গাটা একটু খেয়াল করি, এখানেই মূল ট্রিক। যদি জামায়াত এবং এনসিপি একসাথে ঘোষণা দেয় তারা তারা বলবে না ডিসেম্বরে নির্বাচন চায় না, তারা বলবে যে যথেষ্ট সংস্কার হয় নাই, যথেষ্ট বিচার হয় নাই, বিচারের রোডম্যাপ বা ক্লিয়ার পিকচার দেখা যাচ্ছে না, এসব বলে। এছাড়াও জনাব নাহিদ ইসলাম তো আরও দুটো ঘটনা বলেছেন, প্রশাসন পুরো বিএনপির হাতে, এবং আরেকটা বলেছেন নির্বাচনের আগে যে ধরনের ফেভারেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকা দরকার সেটা নেই বলে তিনি বিদেশি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রয়টার্স, এএফপিকে। এর সাথে নতুন যুক্ত হয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন। আমরা এই আওয়াজটা কিন্তু তাদের দিক থেকে তোলা হয়েই গেছে, এমনকি আমি একদিন দেখিয়েছি জামায়াতও কিন্তু একই আলাপ তুলেছে। সুতরাং তারা একই লাইনে হাঁটবেন। তাদের মধ্যে অ্যাপারেন্টলি এখন ওই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সময় গোলাম আজমের বাংলায় স্লোগান টোগান দেওয়া নিয়ে একটু চাপানুতর হয়েছে, কিন্তু তারা বহু ক্ষেত্রে অ্যালাইন্ড। তো যেটা বলছিলাম, বিএনপির ওই মুভমেন্ট যদি হয় এবং তারা দুই দল যদি বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না, এই কারণে বিএনপি বিপদে পড়ে যাবে। কারণ বিএনপি তখন যদি নির্বাচন হতেই হয়, মাঠে আওয়ামী লীগ নেই, এবং যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়, জাতীয় পার্টিও নেই, তাহলে অলমোস্ট একটা আনকন্টেস্টেড ইলেকশনে পরিণত হবে ওটা। আমি এনসিপিকে সেভাবে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এনসিপির যেহেতু আমাদের সমাজে যারা এই দলটা করেছেন তাদের এক ধরনের প্রশংসা আছে, তাদের প্রতি সম্মান আছে, তাই খুব খানিকটা ফ্যাক্টর তারা। কিন্তু জামায়াত এখানে একটা ডিসাইসিভ জায়গায় আছে, কারণ জামায়াতের শুধু কিছু সিটে তারা জিতবেন তা না, তাদের মোটামুটি একটা ভোটের পার্সেন্টেজ আছে, এবং জামায়াত যদি আরও কারোর সাথে এক ধরনের জোট করতে পারে, তারা খানিকটা ফাইট করার সম্ভাবনাও আছে বেশ কিছু সিটে। মানে জিতে সরকার গঠন করা বা বিএনপিকে সরকার গঠন ঠেকাতে পারার মতো কিছু করতে পারবেন না, কিন্তু জামায়াত যদি এটা হয়। কিন্তু এই দুটো দল যদি না আসে, তাহলে সেই নির্বাচনে কী হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলার পেছনে এবং জাতীয় পার্টিও এখন নিষিদ্ধ করার পেছনে ঠিক এই পলিটিক্যাল ক্যালকুলেশনটাই আছে। তারা নির্বাচনে পার্টিসিপেট করবেন না, এই ঠ্যাক বিএনপিকে দেবেন, এবং বিএনপির কাছে তাদের এই আলাপ এখন মাঠে আছে। তারা সিটে ছাড় চান বা আরও কিছু কী চান সেটা আসলে জানি না, তারা এগুলো নেগোশিয়েট করতে চান এই চাপটা দেওয়ার মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এই ধরনের পরিস্থিতি হয়, এটা আসলে একটা জটিলতা তৈরি করবে, এবং এই অনুমান যদি সঠিক হয় যে তারা এই কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এতটা মরিয়া ছিলেন, সেই কারণেই আমরা জাতীয় পার্টিকেও সম্ভবত নিষিদ্ধ করতে বাধ্য করার চেষ্টা দেখব। এবং তাদের পক্ষে প্রচুর কারণ আছে, মানুষের ক্ষোভ আছে, সবই ঠিক আছে, কিন্তু কারণ এটা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেয়া গেলে জাতীয় পার্টি নিজে তো পারছেই না, এবং আওয়ামী লীগের প্রচুর লোকজন জাতীয় পার্টির হয়ে নির্বাচন করবে, এবং সেই ক্ষেত্রে জামায়াত এবং এনসিপি যদি নাও আসে, সেই ক্ষেত্রে বিএনপি মোটামুটি একটা কন্টেস্টেড ইলেকশনের মতো দেখা যাবে। এটা বিএনপির ফর দ্য টাইমিং অ্যাটলিস্ট চলবে, এটাই হতে দিতে যাবে না। ফলে জামায়াত অ্যাক্টিভলি এখন পর্যন্ত দেখিনি জাতীয় পার্টির ব্যাপারে কিছু বলছে, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যদি এরকম একটা মুভমেন্ট হয়, আবারও যেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।